হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ অ্যাডভোকেট অচিন্ত আই সিজন 2 নিয়ে, যেটা 15ই আগস্ট রিলিজ করেছে হইচইতে। আমি গতকালই দেখা শেষ করলাম। তো আমার সিজন 1টা বেশ ভালো লেগেছিলো। যদি এক কথায় বলি, তা সিজন 2টাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সিজন 1-এর মতোই বেশ ভালো একটা সিরিজ হয়েছে এটা। তো ছোটো করে যদি গল্পটা বলি, যে এখানে বেসিক্যালি যে আগে যে ধনঞ্জয়ের একটা কেস ছিল, যেটা নিয়ে পরে এসবিএফ সিনেমাও বের করেছে, যেখানে ধনঞ্জয়ের ক্যারেক্টারটা প্লে করেছিল অনির্বাণ ভট্টাচার্য, এবং সেখানে উকিলের যে চরিত্রটা সেটা মিমি চক্রবর্তী প্লে করেছিল। তো এটা কিন্তু বেসিক্যালি সেই রকমই একটা সেই গল্পের আধারেই বলা যায় একটা গল্প, যে যেটা এখানে নামটা একটু চেঞ্জ করা হয়েছে, রণজয় দেওয়া হয়েছে, যেটা যে ক্যারেক্টারটা প্লে করছে সত্যম ভট্টাচার্য। তো এখানে গল্পটা এরকম যে একটা আন্ডার এজ মেয়ে, 18 বছরের নিচে সেই মেয়েটার বয়স, তাকে রেপ এবং খুনের অভিযোগে তাকে ফাঁসি দেওয়া হয়, সত্যম ভট্টাচার্যকে। তো ফাঁসি দেওয়ার চিন্তাভাবনা করা হয় আর কি, ফাঁসি দেওয়া হয় না, সরি, ফাঁসি দেওয়ার চিন্তাভাবনা করা হয়। তো সব ঠিকঠাক হয়ে যায়, কিন্তু তারপরে গিয়ে আদৌ সে গিল্টি কিনা, সে কি দোষী না নির্দোষ, সেই কেসটা হাতে নেয় অ্যাডভোকেট অচিন্ত আইচ ঋত্বিক চক্রবর্তী। তো তার জন্য তাকে কিছু ব্যাকল্যাশ ফেস করতে হয়, সেটা পাড়ায় হোক, কোর্ট থেকে হোক, ইভেন কোর্টের বাইরেও তাকে বহু বাজে কথা শুনতে হয়। তা এই কেসটা নিয়ে ঘাটাঘাটি করার জন্য, রিওপেন করার জন্য তার ফাঁসি যেখানে ডেট যেখানে দিয়ে দেওয়া হয়েছে, ইভেন ফাঁসির মঞ্চ থেকে তাকে ফিরিয়ে নিয়ে এসে আবার কেসটাকে রিওপেন করা, সেই জন্য তাকে প্রচুর ব্যাকল্যাশ শুনতে হয়। পাড়ায় তার সেই রণজয়ের একটি বাচ্চা মেয়ে আছে নুপুর বলে, তাকে নিজের বাড়িতে নিয়ে এসে সে রাখে, তার জন্যও তাকে প্রচুর পাড়ার মধ্যে এক ঘরে হয়ে যেতে হয় প্রায়, সেরকম আর কি একটা ব্যাপার। তো তারপরে সে কীভাবে কেসটাকে সলভ করছে, আদৌ সে দোষীকে ধরতে পারছে না, এই নিয়েই পুরো সিরিজটা। তো সিরিজটা কিন্তু এক কথায় বেশ ভালো একটা সিরিজ হয়েছে। এবার পজিটিভ দিকগুলো নিয়ে যদি আসি, তো এখানে মেনলি যে 7টা এপিসোডের একটা সিরিজ, 7টা এপিসোড আছে এর মধ্যে। তো মেনলি এখানে যে জিনিসটার উপর ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে কোর্টরুম ড্রামা, যেটা বেসিক হওয়া উচিত, কারণ এটা সেই রকমই একটা কেস, সেই রকম একটা সিরিজ আর কি। তো আমার আজকে খুব ঠান্ডা লেগেছে, এই জন্য বারবার নাক টানছি আর কি, শরীর একদম ভালো নেই। যাই হোক, তো যেটা বলছিলাম, এখানে 4th এপিসোড থেকেই মোটামুটি কোর্টরুম ড্রামাটা শুরু হয়ে যায়। আর এই সিজনে অ্যাডভোকেট অচিন্ত আইচ ঋত্বিক চক্রবর্তীর উল্টো দিকে আছে সোহিনী সেনগুপ্ত। এর আগের সিজনে শাশ্বত চ্যাটার্জি ছিল। তো সোহিনী সেনগুপ্ত কিন্তু এখানে একটা আলাদা মাত্রার অভিনয় করেছে। যেভাবে তার একটা স্ট্যান্ডঅ্যালোন একটা কনভারসেশন আছে কোর্টরুমে, যেখানে সে প্রথম ওপেনিং স্টেটমেন্টটা দেয় কেসের, এত সুন্দর সেটা বলে যে খুব 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 ভালো লাগে, একদম টাচি একটা স্টেটমেন্ট। আর প্রত্যেকটা এই সমাজের এখনকার যে বর্তমান পরিস্থিতি সেটা রিলেটেড। আর শেষে যখন কেসটা শেষ হয়ে যায়, এন্ডিং স্টেটমেন্টটা দেয় হচ্ছে ঋত্বিক চক্রবর্তী। তো তার স্টেটমেন্টটাও খুব ভালো, সেটা নিয়ে আমি পরে আসছি। তো এখানে সোহিনী সেনগুপ্তর যে ক্যারেক্টারটা ডেভেলপ করেছে এখানে আস্তে আস্তে, প্রথম থেকে অল্প অল্প করে যেভাবে ডেভেলপ করেছে, একটা ওয়েব সিরিজের যদি চরিত্র ভালো ডেভেলপমেন্ট না হয়, তাহলে কিন্তু সেই ওয়েব সিরিজটা অতটা টাচই হয় না, অতটা কানেক্ট করতে পারে না দর্শককে। তো এখানে কিন্তু সোহিনী সেনগুপ্তর ক্যারেক্টারটাকে খুব বেশি দেখায়নি, কিন্তু যতটুকু দেখিয়েছে প্রপার, একদম ঠিকঠাক তার ক্যারেক্টারটা ডেভেলপ হয়েছে। সে পুরোপুরি করাপ্টেড নয়, কিন্তু আবার খুব ভালো একজন উকিল। কিন্তু তাকে যতটা দেখানো হয়েছে, সে তাকে যেভাবে বোঝানো হয়েছে, তাকে যেভাবে এভিডেন্স দেওয়া হয়েছে, সে সেইভাবেই ডিসিশন নিয়েছে, সেইভাবেই কেসটাকে সলভ করেছে আর কি। ঋত্বিক চক্রবর্তীর অভিনয় তো বরাবরই খুবই ভালো। ঋত্বিক চক্রবর্তীর অভিনয় নিয়ে কিছু বলার নেই। এখানে মেনলি ডায়লগ, যে কোর্টরুম ড্রামা যেটা বলছিলাম, ডায়লগগুলো খুব ভালো। এখানে ইমোশনাল মোমেন্টসগুলো যে ক্রিয়েট করা হয়েছে, সেটা ঋত্বিক চক্রবর্তী, দুলাল লাহিড়ী তার বাবার ক্যারেক্টারটা প্লে করেছে, এদের দুজনের মধ্যে হোক, বা ওই ছোটো বাচ্চা মেয়েটার সাথে ঋত্বিক চক্রবর্তীর যে ইমোশনাল মোমেন্টগুলো হোক, কাবুলিওয়ালার যে মেয়েটা ছিল, বাচ্চা মেয়েটা, সেই এখানে রয়েছে, বা তার সাথে তার যে টিমটা, তার যে বন্ডিংটা, তার যে যার সাথে তার বিয়ে হয় ঋত্বিক চক্রবর্তী, তার সাথে যে বন্ডিংটা, এগুলো কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করেছে এখানে। আরেকটা জিনিস, যে টিমটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। দেবরাজ ভট্টাচার্য, দেবরাজ তো এখানে দারুণ কাজ করেছে। শুধু যে সে অভিনয় করেছে তা নয়, দেবরাজ এখানে গানও করেছে। দেবরাজের গান আমরা জানি, দেবরাজ ভট্টাচার্য খুব ভালো গান করে, এই মেলার গান এখানেও তার গলা আছে। তো বেসিক্যালি খুব ভালো গান করে সে। এছাড়া ওই বল্লভপুরের রূপকথা, সেখানেও সে গান করেছে। তো এখানেও তার গানগুলো খুব সুন্দর সুন্দর জায়গায় সুন্দরভাবে ইউজ করা হয়েছে। আর তার অভিনয়, বেসিক্যালি সে কমিক অভিনয় করে, কিন্তু এত সুন্দরভাবে তাকে এখানে ইউজ করা হয়েছে। এখানে বেসিক্যালি ঋত্বিক চক্রবর্তী সব জায়গায় ইনভেস্টিগেট করতে যায় না, তাকে পাঠায়, দেবরাজকে পাঠায়। তো সেখানে গিয়ে সে বিভিন্ন ডিসগাইজ, ছদ্মবেশ নিয়ে যেভাবে যাচ্ছে, যেভাবে তার অভিনয় হচ্ছে, যেভাবে সে সেখান থেকে কথাগুলো বের করে আনছে,
বা যেভাবে ফলো করছে কোনো প্রোটাগনিস্টকে, খুব খুব সুন্দরভাবে স্টেজিং করেছে। মানে দেবরাজ ভট্টাচার্য যেখানে একটা আলাদা মাত্রা এনেছে সিরিজটায়। এছাড়া এখানে একটা ফাইটিং সিকোয়েন্স আছে যেখানে হচ্ছে ঋত্বিক চক্রবর্তীর উপরে হামলা, কিন্তু ঋত্বিক চক্রবর্তী কোনো ফাইট করে না, তার যার সাথে বিয়ে হয় সে পুলিশ, সেই মেয়েটি, আমি তার নাম জানি না, সে ফাইটটা করে। আর হচ্ছে মানে তারপরে একটা সিন আছে, মানে হিউমারাস সিন, সেখানে দেবরাজ ভট্টাচার্য যে অভিনয়টা করে, মানে এখানে কিছু কিছু কমিক্স মানে সিকোয়েন্স রয়েছে, একটা হাসির কিছু দৃশ্য রয়েছে যেগুলো হয়তো খুব কমার্শিয়াল ওয়েতে ট্রিট করা, কিন্তু খুব সুন্দর লাগে, মানে জোর করে হাসানো নয়, খুব সুন্দরভাবে সেগুলো স্টেজিং করা হয়েছে। এছাড়া ইমোশনাল মোমেন্টগুলোর কথা তো বললাম। একটা সিন আছে যেখানে হচ্ছে বাচ্চা মেয়েটা তার বাবার জন্য চিঠি লিখতে যায়, আর কোইন্সিডেন্টালি সেই জেলের মধ্যে সত্যম ভট্টাচার্য তার মেয়েকে চিঠি লেখে। তো তখন ঋত্বিক চক্রবর্তীর যে চোখের এক্সপ্রেশনটা, সেটা একটা মানে বোঝা যায় যে সে যে একজন দক্ষ অভিনেতা, এই এত কমার্শিয়াল অ্যাপ্রোচের মধ্যে সে যে তার অভিনয়ের ছাপটা রেখে যাচ্ছে, সেটা বেশ ভালো লাগে। এবার যদি একটু নেগেটিভ দিকের দিকে আসি, তাহলে কিছু জিনিস, মানে খুব কিছু জিনিস আমার নেগেটিভ লেগেছে। প্রথম যদি বলি, এখানে শাশ্বত চ্যাটার্জির একটা ক্যামিও ইউজ করা হয়েছে, যেটা আগের সিজন 1-এ শাশ্বত চ্যাটার্জি একটা মুখ্য ভূমিকায় ছিল, তার একটা ক্যামিও এখানে ইউজ করা হয়েছে। সেটাকে যদি একটু ভালো করে ইউজ করে, যদি আমার মনে হয় একটু বেটার হতো। মানে একটা ছোট্ট একটা দৃশ্য তাকে ইউজ করা হয়েছে, যেটুকু ইউজ করা হয়েছে যথেষ্ট ভালো, কিন্তু আরেকটু ভালো করে ইউজ করলে বোধহয় ভালো লাগতো। আরেকটু মানে পরে যখন যদি এরকম একটা মানে সিকোয়েন্স আসতো যে থার্ড ডেটটা যখন তাকে দিচ্ছে ঋত্বিক চক্রবর্তীকে, তখন সে যে মানে একটা প্রবলেম ফেস করছে, তখন তাকে যদি এসে হেল্প করতো শাশ্বত চ্যাটার্জি, তাহলে সেটা আরেকটু বেটার হতো, আরেকটু ভালো লাগতো। কিন্তু সেরকম নেই, একটাই দৃশ্যে শাশ্বত চ্যাটার্জি রয়েছে। এছাড়া এখানে, মানে আমি রিভিল করছি না, এখানে পুরো সিরিজটা জুড়ে যে পার্টিকুলার দোষী তাকে লুকিয়ে রাখা হয়, মানে যে অ্যান্টাগনিস্ট, কিন্তু তারপরে মানে হঠাৎ করে তাকে রিভিল করা হয়। অবশ্যই তার সাথে কানেক্টেড অনেকে আছে যাদের প্রথম থেকে দেখানো হচ্ছে, কিন্তু যেভাবে স্টেজিং করা হয়েছে, মানে আমার মনে হয় যে যদি একটু একটু করে প্লট দিতে থাকতো, মানে তার উপস্থিতিটা, যেটা একদম লাস্ট এপিসোডে গিয়ে হঠাৎ করে সে যেন উদয় হয়। আমি বলতে পারছি না, মানে তাহলে স্পয়লার হয়ে যাবে। মানে হঠাৎ করে সে যেন মাটি ফুটে উদয় হয়, মানে পুরো সিরিজটায় সেই ক্যারেক্টারটা ছিলই না, ইভেন উল্লেখও ছিল না। তো হঠাৎ করে সেই ক্যারেক্টারটা ডেভেলপ হয়, মানে ক্যারেক্টারটা আসে, তারপরে দেখা যায় যে তার দিকে আস্তে আস্তে ঘুরে গেল পুরো জিনিসটা। তো এটা আমার একটু অড লেগেছে। প্রথম দিকে যাদেরকে মনে হচ্ছিল তারাও কিছু না কিছুভাবে হয়তো কানেক্টেড, ডিরেক্টলি না হলেও, কিন্তু লাস্টে গিয়ে দেখা যায় একদম অন্যরকম একটা সিকোয়েন্স, অন্যরকমভাবে একটা ক্যারেক্টার চলে এলো। যাই হোক, একটু স্পয়লার হয়েই গেল। তো এখানে সোমকের যে ক্যারেক্টারটা রয়েছে, সেই ক্যারেক্টার কিন্তু বেশ ভালো। মানে জয়দীপ মুখার্জি এতদিন সোমককে যেভাবে ইউজ করেছে একটা মানে কমিক ক্যারেক্টার হিসেবে, মেনলি ও প্রমোদর ক্যারেক্টারটা করে ইয়েতে, একেন বাবুর সিরিজে, কিন্তু এখানে কিন্তু সোমককে একটা অন্যরকম রোলে দেখা যাচ্ছে। তো তার চোখের চাউনি, সে যেভাবে ডায়লগ ডেলিভারি করছে, চোখের হাবভাব, যে হাসিটা দিচ্ছে, তো তাকে কিন্তু বেশ অন্যরকম একটা চরিত্র, আমি মানে এর আগে দেখা যায়নি এরকম চরিত্র, একটা মানে খলনায়কের মতো চরিত্র, ডার্ক চরিত্র। তো তাকে বেশ ভালো ইউটিলাইজ করা হয়েছে। আচ্ছা, কোর্টরুমের ড্রামায় যদি আসি, যেভাবে সাক্ষীগুলোকে, মানে বিভিন্ন সাক্ষীকে এখানে আনা হয়েছে, মানে আমি শুধু দেখছিলাম, মানে কোর্টরুমটা আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে এখানে শেষের দিকে, বিশেষ করে লাস্ট দিন যেটা, মানে এত সুন্দরভাবে এত ভালো ভালো সাক্ষীকে এনেছে, মানে যাদেরকেও সাক্ষী হিসেবে ভাবতেই পারে না। তো খুব সুন্দরভাবে সাক্ষীগুলোকে ইউজ করা হয়েছে। এখানে একটা মানে ওই এমন একটা অ্যাঙ্গেল আনা হয়েছে যে মানে চোখের প্রবলেম দেখিয়ে তার সাক্ষীটাকে ভাঙিয়ে নেওয়া, বা সাক্ষীটাকে না ধরা, সেটাকে পজিটিভ না ধরা, এই জিনিসটাকে যেভাবে ইউজ করা হয়েছে, এটা যদিও চেনা ট্রোপ, তবু মানে বেশ ভালোভাবে এখানে ইউজ করা হয়েছে আর কি। এমন কিছু তথ্য মানে শেষের দিকে উঠে আসে, যেগুলো মানে একটা মানে খুব আনএক্সপেক্টেড, যেটা মানে প্রথমে ভাবা যায় না আর কি। তো মানে সব দিক দিয়ে কিন্তু অ্যাডভোকেট অচিন্ত আইস সিজন 2টা মানে সব রকম ট্রোপ এখানে রয়েছে। একটা কোর্টরুম ড্রামায় যেরকম যে ট্রোপগুলো থাকা উচিত, সব কিছু রয়েছে, আর সেগুলোকে খুব সুন্দরভাবে পরিমিতভাবে ইউজ করা হয়েছে, সেটা বেশ ভালো লাগে। শুধু ওই কয়েকটা জিনিস বাদ দিয়ে, মানে কিছু নেগেটিভ দিক, আর সবচেয়ে বড় কথা যে শেষের যে আমি যেটা বললাম, যে লাস্ট এপিসোডে যেটাকে রিভিল করলো, সেটাকে যদি কিছুটা হিন্ট প্রথম থেকে দিতে থাকতো, তাহলে মানে একটু কানেক্টেড হতো, খুব ভালো হতো সেই ব্যাপারটা। রূপাঞ্জনা মিত্রের অভিনয় এখানে বেশ ভালো, যে মায়ের চরিত্রটায় অভিনয় করেছে, তাকে আরেকটু ডেভেলপ করলে, তার চরিত্রটা একটু ডেভেলপ করলে বোধহয় ভালো হতো, যেটা শেষে গিয়ে তাহলে একটু বোঝা যেত। ইভেন যাকে লুকিয়ে রেখেছে প্রথম থেকে, তাকেও যদি একটু প্রথম থেকে দেখাতো, তাহলে তার চরিত্রটা একটু ভালো ডেভেলপ হতো, আর কেন সে এটা করলো, তার মোটিভটা ভালো করে বোঝা যেত।
বা তার পেছনের কারণটা ভালো করে বোঝা যেত। তো যাই হোক, যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে, আমার সাথে তারা একমত কিনা। আর যারা দেখেনি তারা দেখুন, বেশ ভালো একটা সিরিজ হয়েছে ওভারঅল, গল্পের দিক দিয়ে বেশ ভালো একটা সিরিজ এটা। তো আর শেষে যেভাবে শেষ হয় সিরিজটা একটা গান দিয়ে, খুব খুব ভালো লাগবে সেই জিনিসটা, সেটাও দেবরাজ ভট্টাচার্যের কণ্ঠে। তো যাই হোক, এই ছিল আমার রিভিউ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।